আমন্ত্রণ চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি শাহনাজ শারিয়ার, আমি তানভীর আহমেদ। শিরোনামে শুনছিলেন দুদিনের সফরে মালয়েশিয়া গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেবার পর এটি তার প্রথম বিদেশ সফর। আর এই সফরে গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানি। দুদেশের মধ্যে সই হতে পারে দুটি চুক্তি। সাজিদুল আলম তুহিনের ক্যামেরাতে মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহনওয়াজ বাবলু। পুত্রজায়ার সড়কের দুপাশের ছবি বলে দেয় বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক কতটা গভীর। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়াকে বেছে নিলেন তারেক রহমান। তার আগমন ঘিরেই দেশটির প্রশাসনিক রাজধানীতে এত আয়োজন। দুদিনের রাষ্ট্রীয় সফরে 3.5 ঘন্টার বিমান ভ্রমণ শেষে দেশ সফর সঙ্গে নিয়ে স্থানীয় সময় সোমবার রাতে কুয়ালালামপুরে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফরের মূল আনুষ্ঠানিকতা মঙ্গলবার। এদিন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন তারেক রহমান। পরে দুই সরকার প্রধানের নেতৃত্বে হবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক, যেখানে গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি ও জনশক্তি রপ্তানি। এছাড়া আসিয়ানা যোগদান ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন চাইবে বাংলাদেশ। সফরে সই হতে পারে দুটি চুক্তি। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজ ও 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে বৈঠক করবেন তারেক রহমান। দেখা করার কথা রয়েছে মালয়েশিয়ার রাজার সাথেও। তারেক রহমানের এই সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। প্রত্যাশা পূরণ হবে তাদের দীর্ঘদিনের দাবি দেওয়া। তারেক রহমানের মাধ্যমে যদি এইখানকার কলিং খোলে তাহলে আমাদের বাংলাদেশিরা তথা বাংলাদেশ অনেক ভালো করবে ইনশাল্লাহ। কলিং ভিসা না দিক, আমি চাই যে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ হোক। দুদিনের সফর শেষে মালয়েশিয়া থেকে চীন যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ভবনে মালয়েশিয়ার সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের পারস্পরিক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সহযোগিতার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। বৈঠক শেষে যৌথ ঘোষণা কিংবা সমঝোতা স্মারকের বিষয়টিও নজর থাকবে সংশ্লিষ্ট মহলের। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, পুত্রজায়া, মালয়েশিয়া। দর্শক, আপনারা শাহনওয়াজ বাবলুর প্রতিবেদনটি দেখছিলেন। আমরা এই মুহূর্তে তার সঙ্গে কথা বলতে চাই। সরকার প্রধানের এই রাষ্ট্রীয় সফর নিয়ে বিস্তারিত জানাবেন তিনি। এবং মালয়েশিয়ার পুত্রজায়া থেকে যুক্ত হচ্ছেন শাহনওয়াজ বাবলু। বাবলু, প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সফরে কি কি কর্মসূচি থাকছে এবং কি কি চুক্তি হতে যাচ্ছে? আমি শুরুতে বলে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগে অর্থাৎ স্থানীয় সময় 8:45 তার বিমান এখানে ল্যান্ড করেছে। এখন কিছুক্ষণ পর হয়তো তিনি এখানে এই গেট দিয়ে বের হবেন। আমি যদি একটু গেটটা দেখাই, এখানে এই গেট দিয়ে তার বের হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মালয়েশিয়া সরকার। তাকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হবে। এখানে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী এখানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই তার বিমান ল্যান্ড করেছে। আপনি জানেন তার সফর সঙ্গী রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার সঙ্গে 23 সদস্যের একটি সফর সঙ্গী রয়েছেন এবং 3জন মন্ত্রী রয়েছেন, 3জন প্রতিমন্ত্রী রয়েছেন, 2জন মন্ত্রী এবং 3জন প্রতিমন্ত্রী রয়েছেন তার সঙ্গে। তো আজকের এই সফরটা বলা যায় প্রধানমন্ত্রী এই দুদিনের রাষ্ট্রীয় সফর বলা যায় 1.5 দিনের। আজকে এখান থেকে এয়ারপোর্ট থেকে তিনি সরাসরি কুয়ালালামপুর চলে যাবেন। কুয়ালালামপুরে যে যে 5 তারকা হোটেল রয়েছে সেখানে তিনি অবস্থান করবেন। এরপরে রাতে একটি সুধী সমাবেশ, অর্থাৎ এখানে যারা স্থানীয় কমিউনিটি এবং বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে একটি সুধী সমাবেশ এবং মত বিনিময় করার কথা রয়েছে, যেটি অনানুষ্ঠানিক ছিল। কিন্তু আজ বলা যায় তারেক রহমানের এই সফর আগামীকালকেই মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, যেটি মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়াতে। সেখানে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশের সরকার প্রধানের সামনেই একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক একটা বৈঠক হতে পারে। সেখানে বলা যায় পারস্পরিক দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আলোচনা ইস্যু হতে পারে বাণিজ্য, বিনিয়োগ, সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনসংযোগ বিষয়। এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে বাংলাদেশের কর্মী নিয়ে, বিশেষ করে আপনি জানেন 2023 সাল থেকে বাংলাদেশে যে শ্রমবাজার বন্ধ রয়েছে, এই শ্রমবাজারের বিষয়ে এখানকার কমিউনিটির মানুষ এবং প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের একটা উদ্বেগ উৎকণ্ঠার বিষয় রয়েছে। তারা প্রত্যাশা করছেন শ্রমবাজার খুলে দেওয়া সহ মালয়েশিয়ার বিভিন্ন প্রবাসী যারা অবৈধ রয়েছেন তাদের ভিসার প্রসেস ঠিক করা এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের নানা যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনা করবেন। এর মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের যে দুঃখ দুর্দশা রয়েছে সেটি অনেকটাই লাঘব হবে। শাহনাজ। জি, শাহনওয়াজ বাবলু, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সফর নিয়ে জানাচ্ছিলেন শাহনওয়াজ বাবলু, যুক্ত হয়েছিলেন মালয়েশিয়া থেকে।
অবশেষে জানা গেল ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জিয়াউল আহসানের তৎকালীন রানার সেনা সদস্য ইমরুল কায়েস। নিশ্চিত করেছেন গুমে জড়িত ছিলেন জিয়াউল আহসান। 30টিরও বেশি গুম এবং ক্রসফায়ারের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম আওয়ামী লীগ সরকারের সময়ে অন্যতম আলোচিত ঘটনা। তিনি কোথায় ছিলেন, কিভাবে গুম হন এবং কারা এর সঙ্গে জড়িত, এসব প্রশ্ন নিয়ে দীর্ঘদিন নানা আলোচনা হলেও এতদিন এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঘটনাটি নিয়ে নতুন তথ্য সামনে আসতে শুরু করে। রোববার র্যাবের টিএফআই সেল সংক্রান্ত এক মামলার সাক্ষ্য দেন জিয়াউল আহসানের সাবেক রানার ইমরুল কায়েস। সাক্ষ্যে তিনি ইলিয়াস আলীকে গুমের আগে ও পরের বিভিন্ন ঘটনার বর্ণনা এবং এর পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন। সিলেটের কৃতি সন্তান জনাব ইলিয়াস আলীর অপহরণের ঘটনা আপনারা জানেন। আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। এদিন ইমরুল কায়েস আরও কয়েকটি গুম ও হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তবে তার সাক্ষ্য অনুযায়ী 7টিরও বেশি ঘটনায় 30 জনের বেশি মানুষকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। মরদেহ কিভাবে নদীতে ফেলে দেয়া হতো সে বিষয়েও আদালতে বর্ণনা দেন তিনি। জিয়াউল আহসান প্রায় 60টি ঘটনার ভিন্ন ভিন্ন সময়ে 60টি ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি প্রায় 30 জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। একসঙ্গে 11 জনকে হত্যা করা হয়েছে। কখনো সিমেন্টের বস্তাভর্তি সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন আজকে। ইলিয়াস আলীকে গুমের ঘটনা এই প্রথম কোনো আদালতের কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ হলো। এখন ইমরুল কায়েসকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। কাতারে পিকআপ ভ্যান উল্টে প্রাণ গেল 5 জন বাংলাদেশির। তাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাটে। মরদেহগুলো স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে আনবার পদক্ষেপ নেবে বাংলাদেশ দূতাবাস। ভোরের আলো ফোটার আগেই প্রতিদিনের মতো বেরিয়েছিলেন কর্মস্থলের উদ্দেশ্যে। তবে শেষ পর্যন্ত হলো না গন্তব্যে পৌঁছানো। কাতারের মরুভূমির তপ্ত বালুতেই শেষ হলো 5 বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার স্বপ্নযাত্রা। সকালে দেশটির আল শাহানি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জসিমউদ্দিন, জিবালউদ্দিন, মোস্তাক আহমেদ, জুবায়ের আহমেদ ও কাদের আহমেদ, যাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট। কাতারের বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে ওই 5 জন স্থানীয় একটি খামারে কাজ করতেন। কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী পিকআপ ভ্যান আল শাহানি এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলে 6 জনের মৃত্যু হয়। এর মধ্যে এক ভারতীয় নাগরিকও রয়েছেন। ভোর 5 ঘটিকার সময় কাজে যাওয়ার পথে দোহা থেকে সানিয়া থেকে জমিলা যাওয়ার পথেই একটা রাউন্ড ওভার্টে অন্য একটা ল্যান্ড ক্রুজার গাড়ির সাথে ধাক্কা লেগেই তাৎক্ষণিকভাবে গাড়িটা উল্টে যায় এবং সেই মুহূর্তেই ওনারা তাৎক্ষণিক এখানেই অন দ্য স্পট 5 জন লোক মারা যান। সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার সাথে সাথে বাংলাদেশ বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যোগাযোগ করেন, রাজনৈতিক কর্মকর্তা আমাদের সিলেটের নেতৃবৃন্দ যোগাযোগ করেন এবং কাতার দূতাবাস আমাদের সাথে যোগাযোগ করে, যতটা বাড়ি সিলেটে। ইনশাল্লাহ আমাদের কাতার বাংলাদেশ সরকার এবং কাতার দূতাবাস এবং কাতার সরকারের সহযোগিতায় আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ লাশ বাংলাদেশে পাঠাবো। দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠায়। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর সাথে সমন্বয় করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় শোক জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মিলা খন্দকার, চ্যানেল 24। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। প্লাবিত হয়েছে রংপুর সুনামগঞ্জের নিচু এলাকা। পানিতে ডুবে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল, তাতে বাড়ছে উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। তলিয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
ফলে ঘুরতে গিয়ে অনেকেই পড়েন বিপাকে। তো আসার পথে জানতে পারলাম ওখানে বাস থেকেই বসে যে স্পটটা একটু বন্ধ, মানে পানি উপর লেভেলে উঠে গেছে। নৌকা বলতেছে ওনারা যে এখন স্পটে নৌকা পৌঁছাবে না, এখানে যে ঘাট এখানে যাবে না নৌকাটা। সুনামগঞ্জ পানি বেড়ে ডুবেছে একাধিক সড়ক, দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে লোকালয়। উজানের ঢালে পানি বাড়ছে উত্তরাঞ্চলেও, ফলে ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের বাঁধে। এরই মধ্যে বিলীন হয়েছে 130 মিটার অংশ। নদীর গতি বেগে ওই যেমন ওই পাশে একটা ইয়াদ আছে গুরিং বাঁধ, এই গুরিং বাঁধটার কারণে ওই পাশটা ভাঙা বন্ধ, এখন এই দিক দিয়ে যে ভেতরে এত দূর প্রবেশ করছে। এটা প্রায় 3 বছর থেকে এই জায়গাটা ভাঙতেছে, ভাঙতে ভাঙতে প্রায় 200 ফিট ভেঙে গেছে। সিরাজগঞ্জ আগ্রাসী রূপে যমুনা, কয়েকটি জায়গায় ভাঙনে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে, যদিও জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। একবারে ঝুঁকিপূর্ণ পড়ে গেছে গা, স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, বাজার আছে, তাহলে ফসলি জমি একবারে অকে জয়া যাবো গা। 1 ইঞ্চি 2 ইঞ্চি পানি বাড়ার কারণে এখানে এই অবস্থায় নেমে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 3 দিন ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। আশঙ্কা রয়েছে স্বল্পমেয়াদী বন্যার। নাদিম হোসেন, চ্যানেল 24। ভঙ্গুর অর্থনীতি থেকে বের হতে আরও 2 বছর সময় লাগবে, একথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সিপিডির সংলাপে তিনি বলেন, বাজেট সহায়তায় ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া কমাবে সরকার, তবে তা এখনই সম্ভব নয়। প্রতি বছর বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার নিয়ে হয় নানা আলোচনা। প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা ও অর্থব্যয়ের দক্ষতা নিয়ে ওঠে প্রশ্ন, এবারও তার ব্যতিক্রম নয়। বাজেটে এডিপির আকার 3 লাখ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব সংশোধিত এডিপির তুলনায় 50% বেশি। প্রস্তাবিত এডিপিতে প্রকল্পের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1108টিতে, আর চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 35.4%। ফলে মান ও দক্ষতার প্রশ্ন আবারও ঘুরে ফিরে উঠে আসলো। During the next 2 months, we are expecting that it might just turn around, but maybe not so much. From our side, from the civil society side also, I think we should help in terms of the particular type of indicators on which progress has to be mapped. প্রস্তাবিত এডিপির 48% প্রকল্প 1 থেকে 4 বার পর্যন্ত সংশোধিত হয়েছে, যাতে বাড়ছে খরচের পরিমাণ। এমন পরিস্থিতিতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথা জানানো হয় আলোচনায়। Bringing the poor people in under coverage, the genuine poor people, then poverty reduction in Bangladesh will happen by 7 percentage points when all poor people. আমরা ধীরে ধীরে ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ আয় এটাকে বৃদ্ধি করার দিকে যাব। অবশ্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর মত, পর্যায়ক্রমে বাজেটে খাতভিত্তিক অগ্রাধিকার নিশ্চিত হবে। ভঙ্গুর অর্থনীতি ঠিক হতে সময় লাগবে আরও 2 বছর। একটা বাজেট প্রক্রিয়া হচ্ছে 6 মাসের প্রক্রিয়া লাগে, আমরা 1.5 মাসে বাজেটটা করতে হয়েছে। এই জন্য আমি বলছি যে ওভারঅল সিচুয়েশন যেটা আমাদেরকে 2 বছর সময় দিতে হবে। We need a cushion for 2 years. নির্বাচিত বিএনপি সরকারের প্রথম বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, এর মধ্যে ঘাটতি প্রায় 2.5 লাখ কোটি টাকা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। 3 মাস ধরে বেতন ভাতা বন্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীদের। বিষয়টি সরকারের বিভিন্ন মহলে জানানো হলেও হয়নি এর কোনো সমাধান। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জানান, প্রতিষ্ঠার পর পাওয়া বরাদ্দ ছাড়া আর কিছুই পায়নি জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানটি। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। 24 জুলাই গণ অভ্যুত্থান। সরকারের সবশেষ তালিকায় শহীদের সংখ্যা 844 জন, আহত প্রায় 14,500। এর মধ্যে অঙ্গহানি সহ চোখ হারিয়েছেন 2000-এর বেশি মানুষ। 2 বছর ধরে শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন সহ আর্থিক অনুদান দিতে কাজ করে যাচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তবে এখানে কর্মরত 39 জন কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পাচ্ছেন না 3 মাস ধরে। এখানে আমাদের গত 3 মাস ধরে স্যালারি বন্ধ, তো সেটা মোটামুটি আমাদের কাজের উপর ইফেক্ট পড়ছে অনেকেরই।
মনে করেন অর্থ ছাড়া তো মানুষ চলতে পারে না। তো সুতরাং সেক্ষেত্রে আমাদের মনোবল অনেকেরই কিছুটা ভেঙে গেছে। অনেকেই বলছে যে গাড়ি ভাড়া নাই, আমরা চলতে পারছি না। তো এখানে একটা জিনিস খেয়াল করলাম যে কারো কাছে হয়তো 200 টাকা আছে, আরেকজনকে দিচ্ছে যে এটা নিয়ে তুমিও কয়েকদিন আসো যাও। আমার মনে হয় এইরকম করে সবাই ব্যালেন্স করে চলছে। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান 2024 সালের শুরুর দিকে আবর্তক ব্যয়ের জন্য 3 কোটি টাকা দেয়া হয়। এরপর থেকে সরকারের কাছ থেকে আর কোনো আর্থিক সহায়তা মেলেনি। নিজেদের বেতনের টাকা থেকে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য অনেক খরচ করতে হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। আমার 39 জন কর্মকর্তা কর্মচারী তাদের বেতন ভাতার থেকে অর্থ ব্যবহার করে এই আহত পরিবারগুলোকে বা আহতদের চিকিৎসার জন্য টাকা খরচ করেছে। আজকে 3 মাস তাদের বেতন দেওয়ার ক্ষমতা আমাদের নেই, তারা বোনাসও পাননি। এই যে আমি চালাবো এটা, এই যে আমার লোকজন এখন দেখছেন কাজ করছে, তাকে বেতনটা দিবে কে? সরকারের কাজ যদি আমি করি, সরকারকেই দিতে হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে জানানো হলো এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলেও জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সরকারের কাছে বেশি চাইনি, 3 কোটি টাকা বার্ষিক বরাদ্দ চেয়েছে আবর্তক ব্যয়। এই 3 কোটি টাকা দিয়েই আমরা এই সেবা দিতে পারবো। এটা যে আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। ওনাদের মিয়ানমারে বন্দী 27 বাংলাদেশি জেলেকে দ্রুত দেশে ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ চেয়েছেন তার স্বজনরা। রাজধানী শাহবাগে মানববন্ধনে এই দাবি জানিয়েছেন তারা। জানান গেল বছরের ডিসেম্বর এবং চলতি বছরের মার্চে সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়েন ওই জেলেরা। ভুল করে সে সময় মিয়ানমারের জলসীমায় ঢুকলে তাদেরকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করেও প্রতিকার মেলেনি বলে অভিযোগ করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। রাজধানীতে এআই ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে এমন গুজবে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিশেষ করে কারওয়ান বাজার এবং বাংলা মোটর এলাকার ক্যামেরা নিয়ে তৈরি হয়েছে এই আলোচনা। তবে ডিএমপি বলছে এই গুজবের কোনো ভিত্তি নেই, বরং আরও ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম দুই মোড় কারওয়ান বাজার ও বাংলা মোটর। ট্রাফিক আইন ভঙ্গকারীদের শনাক্ত করতে দিনরাত নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরা। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিন্ন এক দাবি। বলা হয় এই দুই এলাকায় এআই ক্যামেরা বন্ধ হয়ে গেছে, প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা আর কাজ করছে না। এই দাবিকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকের ধারণা রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা অচল হয়ে পড়ছে। এই ধারণার সত্যতা যাচাইয়ে দেখা গেল ট্রাফিক লাইট মেনেই চলাচল করছেন যাতায়াতকারীরা, সচল আছে এআই ক্যামেরাও। তবে কখনো কখনো বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো সংক্রান্ত কাজে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা ঠিক করা হয় সাথে সাথেই। কারওয়ান বাজার এলাকা সোনারগাঁও ক্রসিংয়ে এআই ক্যামেরা বন্ধ হয় নাই, ছড়ানো হচ্ছে এটা গুজব। কোনায় হলো ইঁদুর কাটছিল, এই লাইটটার জন্য আসলে সিগন্যালের একটা লাইট অফ ছিল তো এক বেলা। আর কারওয়ান বাজারের যে কথা বলছো ওইখানে মনে হয় রাস্তা খুঁড়তে গিয়ে তার একটা হইলো গিয়ে কোপ দিয়ে তার কেটে ফেলছিল। ওই তারের কারণে সিগন্যাল লাইট, ওই যে সিগন্যাল লাইটের সাথে এআই ক্যামেরা কানেক্টেড। ডিএমপির আইসিটি বিভাগের সিনিয়র সিস্টেম বিশ্লেষক জানালেন, যান চলাচলে শৃঙ্খলা আনতে এআই ক্যামেরা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। মিলছে এর সুফল, তাই বন্ধ করার প্রশ্নই আসে না, বরং বাড়ানো হচ্ছে পরিধি। একটা ক্যামেরা বন্ধ নাই। আমরা হচ্ছে এটা ঘটনা বলি, আমরা বাংলা মোটরে 3টা ক্যামেরা ছিল, আমরা 4টা করছি, আরেকটা ইনস্টল করছি, 4টা করছি। এই একটা ইনস্টল করতে যে সবার মধ্যে ধারণা এই ক্যামেরা বন্ধ। নতুন যোগ হচ্ছে, আবার ওগুলো এই সার্ভিসের মধ্যে অ্যাড হচ্ছে। আমরা এই যে 110 পেয়েছি, আরো 10টা আমাদের হাতে আছে। রাজধানীতে এই ব্যবস্থা চালুর পর থেকে প্রতি সপ্তাহে 3 শতাধিক মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সারোয়ার আলমকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হলো।
গত বছর 18 আগস্ট সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছিল।